যেন তেন প্রকার। ঠাকুরের কথাটা মনে আছে তো, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরিবোল। হরিবোল তাকে বলতে হবে। ফোনে ওনার যে তখন জিএস, ওনার অ্যাসিস্ট্যান্ট আমাকে কল করে বললেন, আপনাকে জিএস মহারাজ আজকে একবার 4:30টার সময় দেখা করতে বলেছে। সংঘের সম্পাদক মাননীয় শ্রী আশিস কুমার রায়। আমার সৌভাগ্য, আমি নিজেই বলছি যে এইরকম মায়েদের যে সম্মিলন, আমার ইচ্ছা আমি একটু পুষ্প এবং একটু মায়ের প্রসাদ দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন মাননীয় সহসভাপতি শ্রী অশোক কুমার সিং। বিপ্লবদা যখনই বক্তব্য রাখে তার রেফারেন্স সবথেকে বেশি তিনি আপনাদের সঙ্গে নিবোধাত উদ্বোধন এবং নিবোধাত সম্পর্কিত সব বইয়ে খুললেই ওনার নাম পাবেন, শ্রী তরিৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, অধ্যাপক শ্রী তরিৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা আসতো বাড়িতে বিশেষ আসতো এসেছি। দিদি আমিও পেলাম, ঠিক আছে, এটাকে তুলে যাবে, এটা করে আমার অনেকগুলো জায়গায় যাওয়ার সুবিধা। গোপাল শ্রীরামকৃষ্ণ দেবের চরণে প্রণাম, জগজ্জননী শ্রী শ্রী মার চরণে প্রণাম, স্বামীজির চরণে প্রণাম, ভগিনী নিবেদিতার চরণে প্রণাম। উপস্থিত আজকে এই সভা দিয়ে মায়েরা উপস্থিত আছেন, তাদেরকেও আমি আমার অন্তরস্থল থেকে আমি প্রণাম নিবেদন করি। আর বর্ষিয়ান ভক্তগণ, তাদেরকেও আমার প্রণাম। আর কনিষ্ঠ আজকে একটি সৌভাগ্য, বিভিন্ন সভায় গিয়ে অনেক সময় আমি যুব বা কিশোর, যুবতী বা কিশোরদের দেখি, তাদেরকেও আমার ভালোবাসা জানাতে হয়। আজকে এটা জানাতে হয়নি। আমি প্যারালাল, হ্যাঁ রয়েছে যুবক একজন, ও প্রতিনিধিত্ব করেছে, খুব আনন্দের, এটা খুব গর্বের। আমি দিদির কাছে এবং আপনাদের কাছে সমানভাবে আমার আবেদন, আমার প্রার্থনা, আমার অনুরোধ, আপনারা পারলে আপনাদের কন্যা বা পুত্রকে এই রকম একটি মিলন স্থান না, উদ্বর্তন স্থান, আত্মার জাগরণের স্থানে আপনারা আনবেন। আমি আবার বলছি, এটা আমার প্রার্থনা আপনাদের কাছে, এটা আমার অনুরোধ, এটা আমার আবদার। বয়সে আপনাদের চেয়ে আমি মোটেই নবীন নই। আমিও প্রবীণের মধ্যেই, প্রবীণতম না হলেও প্রবীণের গোষ্ঠীর মধ্যেই পড়ে যাচ্ছি।
একটু যুবর মতো রাখার চেষ্টা করি, ঠাকুরকে স্মরণ করি, কাজ করতে হবে কাজের জন্য, ভাবি মনে মনে। যাই হোক, সর্বোপরি এই শ্রী সারদা রামকৃষ্ণ মিলন তীর্থ, ঠিক বললাম তো, এই প্রতিষ্ঠানকে আমি আবার আমার আধুনিক প্রণতি জানাচ্ছি। এখানে মায়েদের সংগঠন, আমি অন্যান্য মায়েদের সংগঠন এন্টারি সারদা মঠে আমি প্রায়শই দিয়ে থাকি। আর নিবোধত সারদা মঠ তো মানে আমার একদম আবাসস্থলের মতোই, কিন্তু ওইখানে পেয়ে আমি খুব ভালো। আমি আমার আলোচনার আগেই বলি, আপনাদের সঙ্গে আমার সম্মিলন এটা ঠাকুরের কৃপা, আমার কোনো বাহাদুরি নেই। আর সর্বোপরি আমি আগে খণ্ডন করি, দিদি যে সমস্ত বিশেষণগুলো আমার সম্বন্ধে দিলেন আপনারা সব ভুলে যাবেন। আমি না লেখক, না বক্তা, না কিছু, আমি আপনাদেরই মতো রামকৃষ্ণ পাঠশালার এক পড়ুয়া। আমি যত লিখি, যত বলি, সবের কিন্তু একটাই অর্থ হচ্ছে ঠাকুরের পূজা করা হচ্ছে, স্বামীজির পূজা করা হচ্ছে, মায়ের পূজা করা হচ্ছে। পূজাটা ঠিকমতো পারলাম কি না বারবার সংশয় হয়, এই বুঝি মহিমান্বিতকে খর্ব করে ফেললাম, ভয়। কিন্তু এটা আমার তাই কাজেই বক্তা যারা রাজনৈতিক বক্তৃতা দেয়, বিশেষ করে বলে তারা বক্তা, যারা লেখে লেখার জন্য যারা রেমুনারেশন নেয়, আমাদের এটা ব্যাপার না। আমাদের এটা হচ্ছে ঠাকুরের পূজা, কতটা ঠাকুরকে প্রকাশ করতে পারছি, প্রচার করতে পারছি, মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারছি। কারণ আমার মনে হয় ঠাকুরমা স্বামীজি একদম অমৃত। এই অমৃতের কোনাও যদি কাউকে, এই কথা বলতে বলতে মনে পড়ে যাচ্ছে ঠাকুরের কথা, আপনাদের স্মরণ আছে নিশ্চয়ই, যে আম খেয়ে মুখ মুছে ফেললে হবে না, ওই বাগানের ওপারে যে মিষ্টি আম গাছ আছে এই সংবাদ দিতে হবে। এই সংবাদ দেওয়ার দায় আমার নয়, দায় আপনারই। কারণ আপনারা আগেই মাথাটা মুড়িয়ে ফেলেছেন, আপনারা ঠাকুরমা স্বামীজির কাছে যখনই মাথাটা নত করে ফেলেছেন, আপনি তখনই কিন্তু আপনার মনের অগোচরে আপনি দায়বদ্ধতা নিয়ে নিয়েছেন। আপনার তো আর উপায় নেই, আপনি গলায় তো দড়ি পরেই ফেলেছেন। কাজেই এবার আপনার কাজই হচ্ছে ঠাকুরের ভাব, মায়ের ভাব, স্বামীজির ভাবাদর্শ নিজে বহন করা এবং অন্যকে সেইভাবে প্রাণিত করা। এটা আপনাকে করতেই হবে, এ আপনার দায়, এ আপনি অস্বীকার করতে পারেন। প্রসঙ্গত আপনাদের বলি, বলতেই হবে, কারণ আমরা সবাই গৃহী, আমাদের কিছু দায়বদ্ধতা আছে। ধরুন না, বছর 15 আগে কোথায় হবে, আমি এক সময় আমাকে প্রভানন্দজি 2005 সালে জয়রামবাড়িতে আমাকে একটা কাজের জন্যে উনি আমাকে ডাকলেন, ডেকে সে একটাই ভালো এপিসোড, সেটা অন্য সময় বলবো সুযোগ এলে। তা সেই কাজ করছি শ্রীরামকৃষ্ণ সমকালের কামারপুর। উনি আমাকে বললেন, আমার যেহেতু বাড়ি, আপনাদের পরিচয় দিই, আমি থাকি এখন উত্তরপাড়া। আমি উত্তরপাড়ার কিন্তু ভূমিপুত্র নই, আমি ভূমিপুত্র তেলো ভেলো না, তেলো ভেলো। মাকে যেখানে ডাকাতে ধরেছিলেন, মা যে চটিতে ছিলেন, সেই চটির গ্রাম হচ্ছে আমাদের গ্রাম, আমার গ্রাম, আমি সেই গ্রামের ভূমিপুত্র। তা আমি সেই গ্রামের ভূমিপুত্র। আচ্ছা, তারপর যে সারাটি ঠাকুরের মাতুলপুর, এই সারাটির বন্ধবংশই তেলোর বামুন বংশ, বন্দ্যোপাধ্যায় বংশ। তা ওই একটা সম্পর্ক, আমরা তার উত্তরসূরি। আর তৃতীয়ত আমি কামারপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। মানে এইগুলো স্বামী প্রভানন্দ আমাকে বললেন, তোমার এই যে পরিচিতি, এর জন্যেই তোমাকে এই কাজের জন্য আমি ঠিক করেছি, এই কাজটা তোমাকে করতে হবে। কারণ এই কাজটা আমার করার ইচ্ছা ছিল, আমার বয়সের ভার আমি পেরে উঠবো না, তুমি কাজটা করো। ঠিক আছে, আমি কাজ ইত্যাদি ইত্যাদি হলো। পরে এক সময় যে কথাটা বলার জন্য আপনাদের বলছি, তা এক সময় আমাকে উনি ফোনে, ওনার যে উনি তখন জিএস, ওনার অ্যাসিস্ট্যান্ট, আমাকে কল করে বললেন, আপনাকে জিএস মহারাজ আজকে একবার 4:30 সময় দেখা করতে বলেছে। আমি গেলাম, আমার সৌভাগ্য সেদিন অন্য গেস্ট হয়তো আগে পরে ছিল, আমি যে টাইমে গেলাম, আমি যখন ওনার সামনাসামনি হলাম তখন ঘরেতে উনি আর
ওনার কথা কিছু আমারও জিজ্ঞাসা, ওনারও কিছু নির্দেশ যাচ্ছিল। তখন কথা প্রসঙ্গে বললেন, অধ্যাপক তুমি জানো তো রামকৃষ্ণ মিশন শুধু সাধুদের নয়, গৃহীদের? আমি হ্যাঁ, স্বামীজি যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শশীভূষণ ঘোষ, নরেন্দ্রনাথ মিত্র এরা তো গৃহী ছিল। বলে হ্যাঁ, এটা জানো তো, এটা ভালো করে হৃদয়ে একদম খোদাই করে রাখ। রামকৃষ্ণ মিশন শুধু সাধুদের নয়, এই শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামীজির ভাব প্রচার জন্যে কেবল এই সাধুদের আঙুল দেখাবে না। অধিকাংশ মানুষই মনে করে এর দায়টা শুধু সাধুদের, কারণ আমরা চোরের দায় ধরা পড়িনি, গেরুয়া পড়েছি বলে ঠাকুরের ভাব প্রচারের 16 আনা আমরা নিয়ে আসেনি, বকলমা নিয়ে আসেনি। তোমরা সমানভাবে দায়িত্ব আছে। তারপরে উনি বলেন, তুমি যেহেতু ঠাকুরকে ভালোবাসো, তাহলে ঠাকুরের ভাব প্রচারের দায়িত্ব তুমি অস্বীকার করতে পারো না। এই দায়বদ্ধতা তোমার অস্বীকার করার অধিকার নেই। এত উত্তেজিত হয়ে গেলে কেমন মরে যাবেন, কেমন বয়স হয়েছে তখন 80 ঊর্ধ্ব। আমি একে আপনি কেন উত্তেজিত হয়েছেন? আমি কি এক মুহূর্তে বলেছি? কি মনে হয় আমার জীবনাচরণ, আপনি আমাকে তো দীর্ঘ আজ 20 বছর ধরে দেখে কি মনে হচ্ছে আমি কি দায়বদ্ধতা কোনোভাবে অস্বীকার করতে চাইছি? না, তুমি এটা প্রচার করবে, এইটাই বলি। আমার আজকে এই কথাটা বলার কারণ হচ্ছে এই সন্দেশটা আমি আপনাদের কাছে বিলিয়ে দিলাম। ওই রিলে রেস জানেন তো, মশাল রেস, একজন মশাল অন্যকে দিয়ে দেন। আমি ওনার কাছ থেকে যেটা পেয়েছি আমি আপনাদের সবাইকে এই সন্দেশটা বিতরণ করে দিলাম। এই কথা যে ঠাকুর মায়ের ভাবাদর্শ প্রচার আমি করতে পারি না যদি আমি না নিজের জীবন আচরণে পালন করি। তার মানে প্রথমে বললাম, আপনি যখনই ঠাকুরের কাছে গেছেন তখনই আপনি আপনার মাথাটা মুড়িয়ে ফেলেছেন। এই গিরিশবাবুর কথাটা মনে পড়ে, যে বকলমা যদি এত কঠিন জিনিস জানতাম তাহলে কি আর আমি বকলমা নিতাম? এই দিবারাত্র যে তিনি আমার সঙ্গে ঘুরবেন তা আমি জানতাম না। সেই ব্যাপার। কাজে আপনি যখনই ঠাকুরমা স্বামীজির অনুরাগিনী বা অনুরাগী হয়েছেন, আপনাকে তার ভাবাদর্শ গৃহী আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু তার একটাও তো কথাও তো আমাদের পালন করবো আমরা, বা করতে আমি বাধ্য। এটা আমার দায়, এটা আমার কৈফিয়ত। আমি সেইটা পালন তো করতেই হবে আমাদের। আর এই মিষ্টতার সংবাদ, এই মিষ্টতা অমৃত বা অমৃতের চেয়ে আরো কিছু উৎকৃষ্ট যদি বলা যায়, এই ত্রয়ীর জীবন দর্শন, এইটা তো অন্যদের বলতে হবেই, কারণ অনেকেই জানে না। এই ধরুন না, আমাদের এই বেলঘরিয়ার জনবসতিটা আমরা কত লঘিষ্ঠ নয়, লঘিষ্ঠতম কারো যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, আমরা তো এই কজন, কিন্তু বাকিরা কিন্তু এই মধুর সংবাদ পেল না। তা আমাদের আম খেয়ে মুখ মুছে রাখতে ফেললে তো হবে না। ঠাকুর বলেছেন আম খেয়ে মুখ মুছে ফেললে হবে না, এই মিষ্টি আমের সংবাদ কিন্তু অন্যদের দিতে হবে। পাঁচিলের ওপারে মিষ্টি আমের গাছ আছে, তুমি যাও, তুমি গেলে পাবে। এই দায়বদ্ধতাটা বললাম, তাহলে এই দায়বদ্ধতা শুরু করতে হবে আমাদের ঘর থেকে। আমরা আমাদের ছেলে মেয়েদের জানো এই শ্রীরামকৃষ্ণ অভিমুখী থেকে বিরত না, যেন তেন প্রকার। ঠাকুরের কথাটা মনে আছে তো, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরিবোল। হরিবোল তাকে বলতে হবে। আপনি ছেলে মেয়েকে মোবাইল দিন, আপনি ছেলে মেয়ের পছন্দের জিনিস দেন, আপত্তি নেই, সেগুলো করুন, কিন্তু একটা কন্ডিশন, তোমাকে ঠাকুরের কাছে একবার যেতে হবে। প্রণাম, তোমাকে মন্ত্র বলতে হবে না, কিছু করতে হবে, প্রণামও তোমায় করতে হবে। প্রণাম করা যদি তোমার প্রেস্টিজে লাগে, প্রণাম করা যদি মনে হয় এটা ঠিক না, দরকার নেই, তুমি দাঁড়াও, একবার ওনার সঙ্গে চোখে চোখ রাখো, তুমি 5 মিনিট ওই চোখের দিকে তাকিয়ে থাকো, এইটা কাজ করো। আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে এই শিক্ষাটা দিতে যেন ভুলে না যায়, এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ সময়টা বড় কঠিন, বড় গুরু। এই সময়টা যেমন আমি আমার চোখে, যেমন আপনাদের চোখেও পড়ছি,
এই সময়টা বা সময়ে সামাজিক কাজকর্ম ক্রিয়াকলাপ কি আপনারা খুশি? কিন্তু আমরা তো অত্যন্ত আধুনিক, আমরা মুঠোফোনে গোটা পৃথিবী দেখতে পাচ্ছি, আমরা ইচ্ছা করলে সব আমোদ আল্লাহ উপভোগ্য জিনিস সব নিতে পারছি, কিন্তু আমাদের নৈতিকতা বড় শিথিল হয়ে যাচ্ছে, বড় ভঙ্গুর হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সচেতন আমাদেরকেই হতে হবে। কারণ ঠাকুর গোটা সমাজটাকে এলোমেলো 19 শতকের এলোমেলো সমাজটাকে সোজা করে দিয়েছে। একজন গ্রামের মানুষ, তিনি এসে গ্রামের ভাষাতেই কথা বলেছে। কোনো কোনো সময় আবার কলকাতার ভাবাদল সে অশ্লীল। এ বলেন শশীবাবু, শশীভূষণ ঘোষ, ঠাকুরের জীবনীকার, ঠাকুরের প্রত্যক্ষদর্শী, তিনি বলেন ঠাকুরের কথাবার্তা নিয়ে অনেকেই বলতেন যে তিনি কলকাতার শিষ্টাচারী শব্দে তার কথাবার্তা অনেকাংশে অশ্লীল মনে হতো। কেউ কেউ বলত, ঠাকুর শুনে হাসতেন। ঠাকুর কিন্তু তার কথার মাঝে মাঝে শালা বা ইত্যাদি কথামৃতে যে কথাগুলো রেখেছেন, উনি রেখে গেছেন, ওই কথাগুলো এডিট করার চেষ্টা করেননি এবং ঠাকুর তা করতে দেননি। শশীবাবু বলেন ঠাকুর ইচ্ছাকৃতই রেখেছে। এই যুক্তি কি মনে হয় বলুন? আপনারা শশীবাবু জীবনী করবেন, ইচ্ছাকৃত রেখেছে। কারণ সেই সময় সমাজে গরিষ্ঠ সংখ্যা, মানে কত বলা যেতে পারে 90% মানুষই অশিক্ষিত বাংলা বা ভারতবর্ষে। ঠাকুর তাদের প্রতিভূ হয়েছে। ঠাকুর কলকাতার এলিট সমাজের প্রতিভূ হননি। তিনি কলকাতার উঠতি বড় লোকদের রাজা বলতে পারেননি। তিনি বলছেন রাজা টাজা বলতে পারবো না, কারণ ওটা তো মিথ্যা কথা। সত্যি দেখুন, সেটা মিথ্যা কথা। কারণ কলকাতায় যাদিকেই ধরুন না, এই রাজা রাধাকান্ত দেব, এই রাজা প্যারিমোহন মুখোপাধ্যায়, এরা কেউ রাজা নয়। এটা ইংরেজরা খোসামত করে ওরা বেশি টাকা দিত, তার জন্য খেতাব দিত। এটা একটা খেতাব। সবারে যে রাজবাড়ি, যে রাজবাড়ি রাজা, এই রাজা কিন্তু প্রকৃত যে রাজা কিং বলা হতো, রাজা অশোক আমরা যেমন বলতাম, সেরকম ব্যাপার নয়। রাজতন্ত্র তখন ছিল না, কারণ আমরা তো ব্রিটিশের আন্ডারে, ব্রিটিশের তাবেদারি করছে, ব্রিটিশের দাস। সে আবার কি রাজা হবে? ঠাকুর ওই জন্য সৌমেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, শরীন্দ্র ঠাকুরকে বলেছিলেন তোমাকে রাজা টাজা কথা বলতে পারবে, কারণ ওটা মিথ্যা। কি সহজ করেই বললেন, ও অতি অনায়াসে বলে ফেললেন। একজন কলকাতার শ্যামলের তাবড়ো ধনী, তাকে বলেছিলেন তোমাকে রাজা টাজা বলতে পারবে না, কারণ ওটা মিথ্যা। তার মানে তিনি প্রতিভূ হয়েছেন সংখ্যাগরিষ্ঠ অশিক্ষিত মানুষের হয়ে। তাদের হয়েই তিনি লড়ে গেছেন, তাদের মুক্তির দিশা দেখিয়ে গেছে। কাজেই আমাদের সেই দায়বদ্ধতা পালন করতে হবে। শুনুন, ঠাকুর গোষ্ঠী শ্রীরামকৃষ্ণ অনুরাগীরা সবাই ঠাকুর বলতেন না কর্মী ইচ্ছা, সবাই মনের মানুষ। আমি এতক্ষণ যেটা বললাম, এটা আমার মনের বেদনা, আমার অনুরোধ, আমার আবদার কিছু তো থাকে। ভক্তের কাছেই ভক্তের আবদার, সেই আবদারটা আমি বললাম। কারণ বড় কঠিন সময়ের মধ্যে আমরা যাচ্ছি। এই সমাজটা বেহাল হয়ে যাবে, উচ্ছৃঙ্খলতা চরমে উঠছে এখন সমাজ। কাজেই আমাদের তো চেষ্টা করতে হবে, আমরা কতটুকুই বা পারি। আমাদের রাজনৈতিক ক্ষমতা নেই, আমরা বিরাট ধনী নই, অর্থবল নেই, তবে ঠাকুরমা স্বামীজিকে স্মরণ করে আমাদের সদিচ্ছা, নিষ্ঠা আর সততা থাকলে আমরা মনে হয় বিশাল ওভার কাম সামনে আমরা নিশ্চয়ই জয় করতে পারব। ঠিক আছে, এবার আমি আজকে আমাকে ইন্দ্রবাবু বলেছিলেন, আপনি দিদি কি বিষয়ে আমাকে বলতে বলবেন, বলে মায়ের কথা। আমি মায়ের কথাই আপনাদের একটু অবতারণা করি। আপনারা সব জানেন মায়ের কথা, এগুলো একটু গুছিয়ে বলার কিছু। মায়ের সেবক আছে জানেন তো, মায়ের সেবক সেবিকা ছিলেন। মায়ের কয়েকজন সেবকের নাম বলুন তো, একটু আলোচনা। এখানে আমি বক্তা নই, আমি অতিরিক্ত কিছু বলবো না, সব নিজেদের আলোচনা। আমি সব জায়গায় এই কথাই বলি, মনে পড়ে। বলুন একজন মায়ের সেবক, বলুন কি বললেন বলুন? হ্যাঁ, শরৎ মহারাজ বলেন, শারদানন্দ, ঠিক। আরেকজনের নাম বলুন, যোগেন মহারাজ, যোগানন্দ, ঠিক আছে, রাইট। আরেকজন বলুন, হ্যাঁ,
হ্যাঁ গোলাম মা সব ঠিক আছে, যোগীন মা, গোলাম মা, সরলা দেবী, ঠিক আছে। কি বলছেন বলুন বলুন, ঠিকই বলছে, বলুন না। কি নাম বললেন? কি? হ্যাঁ রামাময় খুবই তখন পরিপুষ্ট। হ্যাঁ হ্যাঁ গৌরীশ্বরানন্দ, হ্যাঁ গৌরীশ্বরানন্দ, পরমেশ্বরানন্দ ওনারা থাকতেন। তবে মানে মায়ের মূল সেবক হচ্ছেন যোগানন্দ, ত্রিগুণাতীতানন্দ, হ্যাঁ আর রূপানন্দ, ওনারাও ছিলেন। সেবিকা তো বললেন আপনারা গোলাম্মা, যোগিন্মা, সরলা দেবী ইত্যাদি, ঠিক আছে। সরলা সাধারণ মায়ের সেবক সেবিকা জানি আমরা পড়ি। আচ্ছা মা কি মা যখন সেবিকা, আমি সেই আলোচনাই করি। মা তো সেবা নিয়েছেন, মা সেবা দিচ্ছে। শিবজ্ঞানের জীবসেবা আমরা পড়ি, আমরা যখনই এই ত্রয়ীর সামনে দাঁড়াই, জীবজ্ঞানের শিবসেবা, বলুন তো এটা কার প্রস্তাবনা? কার? কে বলেছিল? কে বলেছিলেন বলুন? কে? দারুণ দারুণ দারুণ, এইটা অনেকে বলেন যে এটা স্বামীজির কথা। আমি আপনাদের একটি ঘটনা জানাই, আপনাদের প্রত্যয়। আপনি কি করে ঠাকুরের বললেন আমাকে বলুন তো? ঠাকুরের যে মানে মূল যে ধর্মকথা, তার মূল কথা ছিল এটা। আর এই সুপ্ত যেটা কথা, মূল ভাবধারা, সেটাকে প্রচার করেছিলেন শিবজ্ঞানী জীবসেবা স্বামীজি। বসুন বসুন, বলছি ঠিকই বলেছি। এই প্রসঙ্গে লীলা প্রসঙ্গে উল্লেখ আছে, কিন্তু এই সকল শিক্ষিত মানুষ এটাকে বলে রামকৃষ্ণ মিশনের আদর্শ তো শিবজ্ঞানের জীবসেবা। তা আমি বহু শিক্ষিত মানে যাদেরকে আমরা সমাজে শিক্ষিত বলি, তারা বলতে শুনেছি এই বিবেকানন্দ আমেরিকায় গিয়ে এই জিনিসটা চালু করেছে। তখন মনে মনে ভাবি, হায় রে কপাল, কিছুই পড়েনি, না পড়েছে বিবেকানন্দ, না পড়েছে রামকৃষ্ণ। এই কোনো আহাম্মক ব্যক্তি দেখলেও, বললাম না ভক্ত মানে হচ্ছে মনের মানুষ, এই আপনাদেরকে বলতে হয়। কথা প্রসঙ্গে বলি, কোনো আহাম্মক ব্যক্তিদের আহাম্মকি কাজ দেখলে আমার আজকাল মনে হয়, আপনারা কেউ নোট বই বলে সুকুমার রায়ের কোনো কবিতা পড়েছেন? পড়ে থাকার কথা। কারণ যদি, হ্যাঁ এই একটা লাইন ছিল আমার ইদানিং মনে হচ্ছিল, বলবে কি তোমরা তো নোট বই পড়োনি। আমি আমার ছেলে মেয়েদের, তারা এখন অনেক বড়, তো তাদের বলি, জানিস তো আমার এই হঠাৎ ইদানিং মনে হচ্ছে সেই ছোটোবেলায় 2 বা 3 পড়েছিলাম সুকুমার রায়ের লেখা নোট বই। তো এখন এই আহাম্মক ব্যক্তিদের দেখলেই কোনো রকমে তখন মনে হয় করবে তো বটেই, কারণ তোমরা তো মায়ের জীবনী পড়োনি, এ তো হবেই। মা পড়োনি তো, তা তুমি শিষ্টাচার শিখবে কোথা থেকে? অনেক কিছু পড়েছো, বিজ্ঞান পড়েছো, ইতিহাস পড়েছো, ভূগোল পড়েছো, মায়ের জীবনী তো পড়োনি, তারপরে তুমি শিষ্টাচার শিখবে কোথা থেকে? তুমি তো দিন, একদম বেদবেদনা তো অতি দিন, তোমার শিক্ষায় কিছু হয়নি। তো যাই হোক, আপনি ঠিকই বলেছেন যে এইটা অনেকেই ভাবে স্বামীজি এইটা প্রবর্তক স্বামীজি, কিন্তু এটা প্রবর্তক ঠাকুর স্বয়ং। স্বামীজি এই আদর্শ ঠাকুরের মুখেই শুনেছেন। একদিন ছিলেন উনি এক এদের নিয়ে কিছু বৈষ্ণব ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন, স্বামীজি সে রাত্রে ছিলেন। আপনারা লীলা প্রসঙ্গে দেখবেন পরিষ্কারভাবে এটা লেখা রয়েছে। এবং তখন বৈকুণ্ঠানন্দ ছিলেন, তখন বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠানন্দ না, বৈকুণ্ঠনাথ সান্যাল তখন ছিলেন সেদিন, আর স্বামীজিও তখন ছিলেন। তারপরে ঠাকুর ওই বৈষ্ণবদের সঙ্গে কথা হতে জীবে দয়া বৈষ্ণব পূজন এইসব বলতে বলতেই ঠাকুর বললেন জীবে দয়া বলেই ঠাকুর সমাদেশ। তারপরেই বলছেন উনি জীবে দয়া নয়, জীবের সেবা। তারপরে স্বামীজি শুনেই তখন কথাটা বললেন, আরে কি কথা শুনলাম, জীবের সেবা। তখনই উনি বৈকুণ্ঠনাথকে বলেছিলেন যে আজকে দারুণ কথা শুনলাম, ঠাকুর যদি কোনোদিন দিন দেয় আমি এইটাকেই একদম সারা পৃথিবীময় প্রচার করে বেড়াবো। এই কথাই স্বামীজি ঠাকুরের কাছ থেকে শিখেছে। আর 1932 সালে রোমারোলা একটি চিঠি দিয়েছিলেন রামকৃষ্ণ মিশনে, শিবানন্দ তখন ইনচার্জ। তাতে লিখেছিলেন, আচ্ছা
রামকৃষ্ণ মিশনের এই যে জীব সেবার আদর্শ, এটা কি স্বামীজি থেকেই শুরু? না না, এর শুরু 1867 সালে, যেদিন কলাইঘাটায় ঠাকুর এই দরিদ্র সেই নিরন্ন মানুষের মধ্যে দিয়ে তিনি অন্ন বিতরণ করেছেন, সেদিন থেকে শুরু এর প্রবর্তক ঠাকুর স্বয়ং। তাহলে সেই শিবজ্ঞানী জীবসেবায় যদি ঠাকুরের আদর্শ হয়, মায়েরও আদর্শ, ঠাকুর, মা বা স্বামীজি এনাদের কথাগুলো অন্যান্য ব্যক্তিদের যে সমস্ত আমরা উপদেশাবলী পাই, সেগুলো তাদের উপদেশ হয়তো তার শিষ্যরা গ্রন্থিত করেছেন, লিখেছেন, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে, ঠাকুর মা স্বামীজির ক্ষেত্রে এই উনি উপদেশগুলো দিয়ে যাচ্ছেন না ভক্তদের জন্য, সাধারণ মানুষের জন্য আমি উপদেশ দিচ্ছি, এগুলো পালন করলে ভালো হবে, এরকম ব্যাপার নয়। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, সেটা নিজেরাই করেছে। ওনার ঠাকুরের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা তার কাজের জীবন আচরণে মিল। মায়ের প্রত্যেকটি কথা জীবন আচরণে মিল। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। এই ঘটনাগুলো আপনারা মায়ের জীবনীতে পড়বেন, একদম থাকে মিলে যাচ্ছে পরিস্থিতির সঙ্গে। ঠিক এইভাবে করেছেন উনি, পরে বলেছেন, পরে দেখিয়ে দিয়েছেন, এবং যারা প্রত্যক্ষদর্শী তারা দেখে বিস্মিত হয়ে গেছে। কাজেই জীবনাচরণে ওনারা করেছেন, করে সেই কথাটা বলেছে, কারণ সে বলার তাদের দৃঢ়তা, সাহস ছিল। উনি জানেন এইগুলো করলে মানুষ সুবিধে পায়, মানুষ সমস্যা থেকে উত্তীর্ণ। তা এইরকমভাবে শিবজ্ঞানের জীবসেবা যদি আদর্শ হয়, সেই আদর্শ ঠাকুরও প্রয়োগ করেছেন। মা কোনো অংশে কম জাননি, মা তো অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু মাই হচ্ছেন রামকৃষ্ণ মিশন নামক মেশিনটার, কিন্তু তিনি হচ্ছেন মোটর ম্যান, তিনি হচ্ছেন এর চালিকা শক্তি। ঠাকুর বারবার বলছেন ও আমার শক্তি, বাস্তবিক শক্তি। ও শুধু ঠাকুর বলছেন শক্তি, এটা পরবর্তীকালে আপনারা তো দেখছেন এই রামকৃষ্ণ মিশনই থাকতো না। মা যদি ধরে নিন ছবি, যে মা যদি, ঠাকুর যদি 86-তে যান 1800, মা যদি তারপরেই চলে যেত রামকৃষ্ণ মিশন, অন্তত আমরা আজ এই আনন্দ সাগরটাকেই দেখতে পেতাম। এনারা সাধু হতেন, এনারা মহান হতেন, এনাদের ত্যাগব্রতের জন্য বিখ্যাত হতেন ওনার সন্তানদের। কিন্তু একটা সংগঠন, যে সংগঠন মানুষের জন্য, এই সংগঠনটা কোনো পরমার্থিক নয়, মানুষের সমাজে, মানুষের জন্য। বিবেকানন্দের কথা জানেন, রামকৃষ্ণ মিশন বনে থাকবে না, পাহাড়ে থাকবে না, একদম হার্ডকোর টাউনে থাকবে। এইটাই রামকৃষ্ণ মিশন, যেখানে মানুষের পপুলেশন বেশি, যেখানে মানুষ অত্যন্ত সমস্যা জর্জর, সেখানেই তাদের দিশা দেখাবে, তাদেরকে সমস্যা থেকে উদ্ধার করবে, সেখানেই থাকবে। মা গ্রামে থাকতে পারতেন, মা কাশিবাস করতে পারতেন, মা কাশিবাস করেননি, মা কলকাতায় থেকেছে। ঠাকুর দেহ রাখার পর মায়ের তো নির্বিঘ্নে জীবন চলে যেত কামারপুকুরে কিংবা জয়রামবাটিতে, তা থাকেননি। তিনি দীর্ঘদিন কলকাতাতে, একদম কলকাতার উপকণ্ঠে বাস করেছেন। মানুষদের আমাদেরকে কৃপা করতে, আমাদেরকে উদ্ধার করতে, অন্তত তাই আমরা এসেছি। এই মা শিবজ্ঞানের জীবসেবা কীভাবে করেছে, আমরা 5টি পর্বে আপনাদের সামনে আমি ঘটনাগুলো তুলি। এসব ঘটনা আপনাদের জানা। এটা কি ঠাকুর মায়ের এই পাঠচক্র বা এই আলোচনা সবার উদ্দেশ্য জানা জিনিসটা চর্চা, যাতে মনে থাকে, যাতে আমরা প্রাণিত হই এইরকমভাবে করতে পারি। এটাই উদ্দেশ্য, আর তো কিছু উদ্দেশ্য নয়। এ তো কোনো উদ্দেশ্য প্রণোদিত বক্তৃতা নয়। এই ভোটে জিততে হবে, পরীক্ষা পাস করতে হবে, বা এই ক্লাবটাকে উন্নত করতে হবে, আমাদেরকে জিততে হবে, এমন তো কোনো প্রতিযোগিতা নেই। এটা হচ্ছে উদ্বর্তনের অভ্যাস। আমরা কী করে কতটা মানসিক উন্নতি লাভ করবো, কতটা আমরা পরার্থপরতায় আগাতে পারবো, আমাদের এইটা একটা আত্মিক কম্পিটিশন আছে। আত্মিক কম্পিটিশন না বলে বলা যেতে পারে আত্মিক পরীক্ষা, আত্মদহন, কতটা আমি নিজেকে জ্বালাতে পারবো, জ্বলতে পারবো। এই জ্বলন বা জ্বালা আমরা
সহ্য করতে হবে, তবে তো ঠাকুরের কাছে যাওয়া যাবে। আপনাদের মনে আছে মান্নাদের গানটা, কপটা চোখের জল ফেলেছ যে তুমি যেখানে আসবে, পায়ের কাঁটায় রক্ত না ঝরালে কি করে তুমি ভালোবাসবে। আমি ঠাকুরকে ভালোবাসি বললেই তো ভালোবাসা হবে না, ওই একই কথা। আমার তখনই মনে হয় গানটা, কপটা চোখের জল ফেলেছ, চোখের জল যদি না পড়ে থাকে তো ভালোবাসা হলো না। তার কাছে আসার জন্য যদি পায়ের কাঁটায় রক্ত না ঝরে তাহলে কি হবে। এই রক্ত ঝরানো এই নয় যে ব্লেডে করে কেটে রক্ত ঝরানো, ছুঁচকুচিয়ে রক্ত বার করে না, রক্ত মুখ্য নিয়ে যায়। আমি ত্যাগ করবো, ত্যাগ করাটা খুব কঠিন, খুব কঠিন, কিন্তু ত্যাগ না করলে তো সেবা হবে, ত্যাগ না করলে সেবা হবে। এই কাজটা আমাদের করতে হবে। এই কাজের জন্য মা কিভাবে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।